হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করছি ফ্রেডরিক্সের যে ইকোলজিক্যাল অ্যাপ্রোচ আছে সেইটি সম্পর্কে বিস্তারিতভাবে। তো এই ভিডিওতে কি কি থাকবে সেগুলো আগে প্রথমে বলে দিই। এই ভিডিওতে ফ্রেডরিক্সের যে জীবন এবং পরিচয় আছে, মানে তিনি কিভাবে এই ইকোলজিক্যাল অ্যাপ্রোচের সঙ্গে যুক্ত হলেন, এই সমস্ত কিছু সম্পর্কে। তারপরে তার যে প্রধান রচনাসমূহ আছে, মানে কোন কোন বইয়ের মাধ্যমে এই ইকোলজিক্যাল অ্যাপ্রোচের ধারণা পাওয়া যায় সেইগুলো সম্পর্কে। দেন ইকোলজি মানে কি, মানে ইকোলজি শব্দটার আসলে অর্থ কি, ইনি তো কারোর থেকে এই শব্দটা নিয়েছেন এবং ইনি ব্যাপক অর্থে ব্যবহার করেছেন, এবং কেন এই ইকোলজিক্যাল অ্যাপ্রোচের দরকার হলো এটা তো জানতে হবে, কারণ ফ্রেডরিক্স কোন টাইমে এই কথাটা বলছে সেটাও আমাদেরকে বুঝতে হবে। তারপরে যে তিনটে সোসাইটাল মডেলের কথা ফ্রেডরিক্স দিয়েছিলেন, মানে তিনটে সামাজিক মডেল দিয়েছিলেন, সেই সম্পর্কে আলোচনা করব, যার মধ্যে ফিউজ সোসাইটি আছে, ডিফ্র্যাক্টেড সোসাইটি আছে এবং প্রিজমেটিক সোসাইটি আছে। তো শুরু করা যাক আলোচনাটি। সেটা ফ্রেডরিক্স কে ছিলেন সেটা দিয়ে শুরু করি। ফ্রেডরিক্স যিনি ছিলেন, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1917 সালে। ইনি একজন চাইনিজ ছিলেন, কিন্তু পরবর্তীকালে পড়াশুনোর সূত্রে এবং এশিয়ায় কাটানোর ফলে তার কাছে প্রাচ্য এবং পাশ্চাত্যের যে সমাজ পার্থক্যগুলো সেগুলো তিনি দেখতে পেরেছিলেন। ইনি কলম্বিয়া ইউনিভার্সিটিতে পিএইচডি করেন। তো জীবনের শুরুটা চীনে হলেও তার পরবর্তীকালে যেহেতু চীন একটা সাউথ এশিয়ার দেশ, তাই জন্য চীনের পাশাপাশি যে ডেভেলপিং কান্ট্রিগুলো আছে, চীন তো এখন ডেভেলপড, কিন্তু যে ডেভেলপিং কান্ট্রিগুলো আছে যেমন ইন্ডিয়া, তারপরে আরও অনেক দেশ, এই সমস্ত দেশের মধ্যে বিভিন্ন প্রাচ্য এবং পাশ্চাত্যের যে সাংস্কৃতিক রাজনৈতিক যে আচরণ আছে সেই সমস্ত কিছুর মধ্যে পার্থক্য খুঁজতে শুরু করেন। আর এনার শিক্ষা পেশা, যেটা আমি বললাম, কলম্বিয়া ইউনিভার্সিটিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং দীর্ঘ সময় আমেরিকায় থাকার জন্য রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত হন। ওই আমেরিকাতেই, ঠিক আছে। তো এর পরের স্লাইডে যাই, যেখানে ইকোলজি মানে কি। ইকোলজি শব্দটা কে ব্যবহার করেছে এটা কমেন্টে তোমরা জানিও, আমি এটার অ্যান্সার দেবো না ইকোলজি শব্দটা। তো এই ইকোলজি শব্দটা আমরা বায়োলজিতে পড়ি, কিন্তু পল সায়েন্সে বা রাষ্ট্রবিজ্ঞানে ইকোলজি শব্দটার উৎপত্তি কিভাবে হয়েছে এটা অনেকের মধ্যেই অনেক প্রশ্ন থাকতে পারে। বায়োলজিতে ইকোলজির বলতে বোঝায় জীব ও তার পরিবেশের মধ্যে পারস্পরিক যে নির্ভরতা এবং সম্পর্কের বিজ্ঞান। বায়োলজিতে কিভাবে বোঝায় একটা জীব কোন পরিবেশে, কোন বাস্তুতন্ত্রে সঠিকভাবে বাঁচতে পারে বা কোন পরিবেশটা তার জন্য উপযুক্ত, সেটাই ইকোলজি, তাই তো। কিন্তু রিক্স বললেন এখানে প্রশাসনিক ব্যবস্থাটাও একটা জীবের মতো, তাই এটাও ইকোলজিরই একটা পার্ট। তাই সে তার পরিবেশের সঙ্গে সম্পর্কিত, পরিবেশ যদি বদলায়, সে মানে এখানে ইকোলজি, সে মানে এখানে প্রশাসন, ঠিক আছে। যদি একটা ডেভেলপিং কান্ট্রি মানে উন্নয়নশীল একটা দেশের প্রশাসনিক ব্যবস্থা এমন একটা হবে, সেটা তার পরিবেশ অনুযায়ী, তার সংস্কৃতি অনুযায়ী, রাজনৈতিক আচরণ অনুযায়ী। কিন্তু যদি একটা পশ্চিমী দেশে যায়, যে খুব উন্নত দেশ, তার যে পরিবেশ হবে, তার যে সমাজ সংস্কৃতি অর্থনীতি হবে, সেটার উপর নির্ভর করবে যে তার প্রশাসনিক ব্যবস্থাটা কেমন হবে। তো ফ্রেডরিক্স এই জিনিসটাকেই বারবার তুলে ধরার চেষ্টা করেছেন, যেখানে একটা প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে সবকিছু সম্পর্কযুক্ত। সেই দেশের অর্থনীতি কেমন, সেই দেশের সমাজ কেমন পরিচালিত হচ্ছে, সেই দেশের সংস্কৃতি কেমন পরিচালিত হচ্ছে, এই সব কিছু। তো ফ্রেডরিক্স এইভাবে ইকোলজি শব্দটিকে ব্যবহার করেন, ঠিক আছে। তার যে প্রধান রচনাসমূহ, মানে ফ্রেডরিক্সের যা প্রধান রচনাসমূহ, সেগুলো আমি এখানে লিখেছি, যে দ্য ইকোলজি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেটা 1961 সালে। এটাই সব থেকে প্রভাবশালী বই, কারণ এই বইটাতেই ওই তিনটে সোসাইটাল মডেল, যেটা আমি এই ভিডিওর শেষের দিকে আলোচনা করব, সেইটি সম্পর্কে এই বইটাতেই পাওয়া যায়, ঠিক আছে। এই বইটাতেই প্রথমবার ইকোলজিক্যাল অ্যাপ্রোচ পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করেন। তারপরে অ্যাডমিনিস্ট্রেশন ইন ডেভেলপিং কান্ট্রিজ থিওরি, দ্য থিওরি অফ প্রিজমেটিক সোসাইটি, এটা 1964 সালে। এই বইটিতে প্রিজমেটিক মডেল, মানে ওই ফিউজ ডিফ্র্যাক্টেডের মাঝখানে যে একটা মডেল আছে, যেটা আমি বিস্তারিত আলোচনা করব, সেইটি সম্পর্কে এই বইটিতে পাওয়া যায়। এখানে শালা এবং বাজার ক্যান্টিন মডেল সম্পর্কেও আলোচনা করা হয়েছে এই বইটিতে। শালা এবং বাজার ক্যান্টিন মডেল আমি পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, না হলে এই ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তো সেটাও একটা পার্ট
এই যে আমাদের তিনটে সোসাইটাল মডেলের মধ্যে, ঠিক আছে। দেন থাইল্যান্ডস দ্য মডার্নাইজেশন অফ আ বিউরোক্রেটিক পলিটি, এটা 1966-তে। এখানেও হচ্ছে প্রিজমেটিক থিওরিকে থাইল্যান্ডের বাস্তব প্রেক্ষাপটে প্রয়োগ করার তিনি চেষ্টা করেছিলেন। তারপরে ফ্রন্টিয়ার্স অফ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, এটা 1970 সালে। এটা বিভিন্ন প্রবন্ধের হচ্ছে সংকলন তুলে ধরেছিলেন। এবার আসি কেন ইকোলজিক্যাল অ্যাপ্রোচের দরকার হলো, ঠিক আছে। আমি আগের দিনের যে ভিডিওতে আলোচনা করেছিলাম ওয়েবারের যে বিউরোক্রেসি সম্পর্কে কি ধারণা আছে, সেটার সঙ্গে পুরোপুরিভাবে না হলেও কিছুটা হলেও হচ্ছে সম্পর্কযুক্ত এই ইকোলজিক্যাল অ্যাপ্রোচ। কেন? কারণ কি, ওয়েবার যখন উঠে আসছেন তখন সবে শিল্পায়ন থেকে মানুষ যখন বিভিন্ন প্রশাসনিক জটিলতায় ভুগছে, তার থেকে বেরোনোর জন্য বিভিন্ন ধরনের বিউরোক্রেসি বা আমলাতন্ত্রের একটা সমাধান দিচ্ছিলেন। এখানে ফ্রেডরিক তো সেমভাবে হচ্ছে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার মতো দেশ যেগুলো হচ্ছে নতুনভাবে হচ্ছে কি হচ্ছে স্বাধীনতা পাচ্ছে, তারা কিভাবে নিজেদের প্রশাসনকে গোছাবে, কিভাবে নিজেদের প্রশাসনকে সুসজ্জিত করবে, যার ফলে একটা দেশকে সুন্দরভাবে পরিচালনা করা যেতে পারে, সেই যে পরিপ্রেক্ষিত অনুযায়ী এই ফ্রেডরিক যিনি আছেন তিনি এইসব ব্যবস্থার কথা তুলে ধরেন। এখানে ইকোলজি মানে হচ্ছে সেই পরিবেশের সঙ্গে সেই প্রশাসনের কেমন সম্পর্ক হবে সেটাই নির্ভর করছে। ইকোলজির মানে কিন্তু এটা, বারবার এটাই বলছি আমি। তো এই পরিস্থিতিতে আমেরিকান যে টেকনোলজিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম শুরু করলো, আমেরিকা কেন টেকনোলজিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম শুরু করলো, তখন আমাদের এটা মনে রাখতে হবে যে এটা যে টাইমের কথা বলা হচ্ছে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, মানে হচ্ছে 1950-এর দশকে, ঠিক আছে। তখন থেকে হচ্ছে বিভিন্ন দেশ স্বাধীনতা পাচ্ছে, যারা বিভিন্ন উপনিবেশের আন্ডারে ছিল তারা নতুন করে হচ্ছে সদ্য স্বাধীন হচ্ছে। কিন্তু তখন কোল্ড ওয়ারও চলছিল, ঠান্ডা লড়াইও চলছিল। এই ঠান্ডা লড়াই চলার ফলে আমেরিকা চাইছিল যে কেউ আমেরিকার দিকে ঝুঁকুক, মানে যারা এই তৃতীয় বিশ্বের দেশ আছে তারা আমেরিকার দিকে ঝুঁকুক, আবার অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন চাইছিল যে সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকুক। তো এই যে পুরো বিশ্ব ব্যবস্থায় দুটো সুপার পাওয়ার যখন উঠে আসছে, তখন আমেরিকার দিক থেকে চেষ্টা করছিল যে একটা এমন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম করবে যার ফলে তৃতীয় বিশ্বের দেশগুলো আমেরিকার দিকে ঝুঁকবে। এটাই হচ্ছে মোদ্দা কথা। এর মূল হচ্ছে কারণ ইকোলজিক্যাল অ্যাপ্রোচের বিভিন্ন তাত্ত্বিকদের উঠে আসার এটা একটা কারণ, ঠিক আছে। তো আমেরিকা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম শুরু করলো। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মানে হচ্ছে তৃতীয় বিশ্বের যারা অনুন্নত দেশ আছে তাদেরকে কিভাবে প্রশাসনিকভাবে হচ্ছে সুযোগ সুবিধা প্রদান করা যায়, মোট কথা এটা। এবং এরা মানে এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম এবং বিভিন্ন ফাউন্ডেশন তৈরি করা হয়, যার ফলে তারা এসে এই তৃতীয় বিশ্বের দেশগুলোর বিভিন্নভাবে অবজার্ভ করবে যে হচ্ছে তাদের প্রশাসনিক মডেল আরও কীভাবে হচ্ছে উন্নত হতে পারে, এবং সেইটার পিছনে টাকা খরচ করবে হচ্ছে আমেরিকা, ঠিক আছে। তো আমেরিকার উদ্দেশ্য এখানে এটাই ছিল। এবং সেই সময় কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা ছিল মূলত ফর্মালিস্টিক এবং লিগালিস্টিক, ঠিক আছে। মানে শুধু সংবিধান, আইন এবং সরকারি কাঠামোর তুলনা করা হতো, বাস্তবে কি হচ্ছে সেটা দেখা হতো না। এছাড়া ছিল এথনোসেন্ট্রিজম, পশ্চিমা বিশেষত আমেরিকান যে মডেলগুলো ছিল সেগুলোকে আদর্শ বা ইউনিভার্সাল ধরে নেওয়া হতো। এথনোসেন্ট্রিজমের মানে হচ্ছে এরকমভাবে যে ওই মডার্নিজমের মতো আর কি, সব কিছুতে সবসময় ইউনিভার্সাল ভ্যালু কারা তৈরি করবে? যারা উন্নত দেশ আছে, যারা ইউএসএ ইউকের মতো দেশ আছে, তারা হচ্ছে সব কিছুতে আদর্শ প্রতিষ্ঠা করবে। কিন্তু পশ্চিমী দেশেরও আলাদা সমাজ সংস্কৃতি থাকতে পারে, তাদেরও আলাদা চাহিদা থাকতে পারে, তাদেরও প্রশাসন ব্যবস্থা সম্পর্কে আলাদা ধারণা থাকতে পারে। এটা যে তারা জানে না, বা তারা জেনেও হচ্ছে না জানার ভান করে, বা পরবর্তীকালে যখন তারা বুঝছে যে আমাদের দেশের সঙ্গে, মানে আমরা উন্নত দেশ যদি হই তাহলে আমাদের সঙ্গে অন্য দেশের যে প্রশাসনিক মডেল আছে সেগুলো মিলছে না, তখন তারা কি করছে? তারা বিভিন্ন ফাউন্ডেশন তৈরি করছে, তারা বিভিন্ন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিচ্ছে, দেওয়ার ফলে তাদের যে লোক আছে, তাদের যারা লোকবল আছে, সেইগুলো হচ্ছে এই তৃতীয় বিশ্বের দেশে পাঠাচ্ছে বিভিন্নভাবে তাদেরকে মানে অবজার্ভ করার জন্য, পরীক্ষা করার জন্য, গিয়ে দেখো যে আমাদের মডেলটাই তাদের উপর অ্যাপ্লিকেবল হবে নাকি হচ্ছে তারা তাদের মতো করে হচ্ছে সুসজ্জিত করবে নিজেদের প্রশাসনিক মডেল। এটাই হচ্ছে ব্যাপার। এবং তারপরে আসছে হচ্ছে
কম্পারেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপ বা ক্যাগ, যেটা হচ্ছে 1960 সালের আমেরিকান সোসাইটি ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর অধীনে গঠিত হয়েছে। ঠিক আছে, রিক্স ছিলেন এর অন্যতম প্রধান নেতা। যেহেতু কম্পারেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপ বা ক্যাগ এটা তৈরি করা হয়েছিল এবং এই গ্রুপের প্রধান যে হচ্ছে নেতা বা হচ্ছে যার নেতৃত্বে এই গ্রুপটা হচ্ছে চলছিল সেটা হচ্ছে রিক্স বা ফ্রেড রিক্স, যার কথা আজকে আমরা আলোচনা করছি। এবং এই গ্রুপকে হচ্ছে বিপুল অর্থ দেয় গবেষণার জন্য এবং ক্যাগের লক্ষ্য ছিল প্রশাসনকে তার পরিবেশ বোঝা এবং তুলনামূলক পদ্ধতিতে বোঝা। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো হচ্ছে ক্যাগের কাজ হিসেবে উঠে আসছে। আমেরিকা টেকনিক্যাল যেহেতু অ্যাসিস্ট্যান্স দিচ্ছে এই বিভিন্ন যখন গ্রুপ তৈরি হচ্ছে, তো ফ্রেডরিক্সের মতো লোকেরা কি করছে, তৃতীয় বিশ্বের দেশে চলে আসছে বিভিন্নভাবে নিজেদের মডেল তৈরি করার জন্য যে সোসাইটি কেমন হওয়া উচিত। এবার আসি যে 3টে সোসাইটাল মডেল দিয়েছিল ফ্রেডরিক্স সেটি সম্পর্কে। তো 3টি মডেলের মধ্যে প্রথম আছে ফিউজড সোসাইটি, তারপরে আছে ডিফ্র্যাক্টেড সোসাইটি, তারপরে আছে হচ্ছে প্রিজমেটিক সোসাইটি। আগে ছবিটা দেখিয়ে দিই। এখানে হচ্ছে ছবিতে দেখা যাচ্ছে একদিকে হচ্ছে একদম অন্ধকারাচ্ছন্ন একটা লাইন চলে যাচ্ছে, সেটা হচ্ছে ফিউজড সোসাইটি। প্রিজমেটিক সোসাইটি হচ্ছে মাঝখানেরটা, যেখানে হচ্ছে সবগুলো কালার আছে কিন্তু কালারগুলো একসাথে আছে। আর ডিফ্র্যাক্টেড সোসাইটি হচ্ছে বেরিয়ে যাচ্ছে, সব কালারের যে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে সেরকমভাবে বেরিয়ে যাচ্ছে। আগে ফিউজ সোসাইটি সম্পর্কে আলোচনা করি, তারপরে মানে আগে সব সোসাইটিগুলো আলাদা আলাদা করে আলোচনা করে নিই, তারপরে এই যে প্রিজমেটিকের ধারণা আছে সেটা বোঝাচ্ছি। তো ফিউজড সোসাইটি বা একীভূত সমাজ, বা এটাকে আরও বলা যেতে পারে প্রাক আধুনিক সমাজ, মানে আধুনিক হয়নি, হব ভাব আর কি। তো ফিউজড কথাটির অর্থ কি হচ্ছে, ফিউজ মানে এখানে একসাথে গুলিয়ে মেশানো, ফিউজ মানে কনফিউজ, কোনো কিছু নিয়ে কোনো একদম সঠিক ধারণা নেই, সব কিছুর বিষয়ে কনফিউশন আছে, এই কাজটা করবে নাকি হচ্ছে অন্যকে দিয়ে করাবো, বা একে দিয়ে অনেকগুলো কাজ একসাথে করিনি। এটার মানে হচ্ছে মেন কথা এটাই, ফিউজ মানে মনে রাখবে যে একসাথে সব কিছু গুলিয়ে মালিয়ে ফেলা। এবং এই যে ফিউজ সোসাইটি আছে, এখানে এমন একটা সমাজ যেখানে সব কাজ, সব ভূমিকা, সব ক্ষমতা একসাথে মিশে আছে, এটার কোনো পার্থক্য নেই, যেটা আমি বললামই। এবং কোন ধরনের সমাজ এটা মূলত একটা ঐতিহ্যবাহী সমাজ, এটা একটা কৃষিভিত্তিক সমাজ এবং প্রাক শিল্প সমাজ, যেখানে শিল্পের আবির্ভাব এসছে, শিল্প মানে কলকারখানা আস্তে আস্তে এসছে, কিন্তু সেটা অল্প অল্প ধাপে 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 খুব স্লো একটা গ্র্যাজুয়াল প্রসেস হচ্ছে। ঠিক আছে, এবং প্রাচীন রাজতন্ত্র, সামন্ততান্ত্রিক সমাজ এবং উপজাতীয় সমাজে এই যে ফিউজ সোসাইটির ধারণা এটা লক্ষ্য করা যায়। ঠিক আছে, প্রাচীন রাজতন্ত্র বলতে এবং সামন্ততন্ত্র বলতে কি বোঝায় সেটা কমেন্টে অবশ্যই লিখো। এবং এর যে এই যে সোসাইটিটা আছে, এই সোসাইটির বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে। ফিউজ সোসাইটির বৈশিষ্ট্য কেমন, যেহেতু আমি মনে রাখবে যে রাজতন্ত্র আর সমাজতন্ত্র বললাম, এই সমাজতন্ত্র বলছি, রাজতন্ত্র বললাম আর সামন্ততন্ত্র বললাম, তাহলে মনে রাখবে এখানে কেউ হচ্ছে যোগ্যতার ভিত্তিতে আসে না। তো প্রথম যে বৈশিষ্ট্য সেটাই হচ্ছে অ্যাসক্রাইবড স্ট্যাটাস। অ্যাসক্রাইবড স্ট্যাটাস মানে হচ্ছে সমাজের এমন একটা মানে কাজ বা হচ্ছে এমনভাবে মানুষ প্রত্যেকটা স্ট্যাটাস পাবে, সমাজে মানুষ রিকগনিশন পাবে তাদের গোষ্ঠী হিসেবে, ব্যক্তি হিসেবে নয়, তার ইন্ডিভিজুয়াল যে ক্যাপাবিলিটি আছে, তা সেই ইন্ডিভিজুয়ালি যদি হচ্ছে এক্সাম্পল দিই, যদি সে কম্পিউটারের কাজ করতে পারে, যদি সে পড়াতে পারে, যদি সে ডাক্তার হতে পারে, সেরকম ইন্ডিভিজুয়াল তার কোনো রিকগনিশন হবে না, সেখানে গোষ্ঠী হিসেবে হচ্ছে তার রিকগনিশন হবে। সামাজিক মর্যাদা নির্ধারিত হবে জন্মসূত্রে, বা সে কোন বাড়িতে কোন পরিবারে সে জন্মগ্রহণ করেছে, এরকম সবসময় সেখানে একটা জাতি, বর্ণ, এইসবের বিষয়, এইসবের উপরেই হচ্ছে জোর দেওয়া হবে। অ্যাসক্রাইবড স্ট্যাটাস মানে এটা কোন পরিবারে জন্মেছে, কোন গোত্রে জন্মেছে। অ্যাচিভড স্ট্যাটাস নয়, অ্যাচিভড মানে হচ্ছে যেটা আমি অর্জন করেছি, এখানে অ্যাসক্রাইবড স্ট্যাটাসই হবে। ঠিক আছে, যেটা আমি জন্মসূত্রে নির্ধারিত, আমি আমার বাবার সূত্রে, আমি আমার মায়ের সূত্রে কি পেয়েছি, সেটাই হচ্ছে আমার এখানের একমাত্র বৈশিষ্ট্য। সেকেন্ডটায় যাই, যেখানে লেখা আছে ডিভিশন অফ লেবারের কথা। এখানে ডিভিশন অফ লেবার নেই বললেই চলে। কেন ডিভিশন অফ লেবার নেই? কারণ এখানে ফিউজ সোসাইটির কথা বলা হচ্ছে, তাই এখানে একটা কাজ না, অনেকগুলো কাজ একজন করে, এটার মানে এটাই, সবাই এক কাজ করে, কারণ একার জন্য একটা কাজ নয়। ঠিক আছে, তারপরে হচ্ছে সাবস্টেন্সেস ইকোনমি। ঠিক আছে, মানে যা উৎপাদন হয় তার নিজেরাই খায়, এখানে উদ্বৃত্ত বলে নেই, মানে উদ্বৃত্ত কিছুই নেই বললেই চলে, মানে এদের মধ্যে কোনো জমানোর প্রবণতা নেই, এদের মধ্যে কোনো সারপ্লাসের কোনো ব্যাপার নেই, এখানে বাজার অর্থনীতি নেই, এখানে মুদ্রা অর্থনীতি খুবই সীমিত, এবং এখানে বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা চলে। আমি একটা জিনিস তোমাকে দিলাম,
তুমি পরিবর্তে আমাকে একটা জিনিস দিলে। এখানে কোনো টাকা জমানোর ব্যাপার নেই। যেহেতু আমি কোন সময়কার কথা বলছি সেটা মনে রাখতে হবে, সামন্ততন্ত্রের সময়কালের কথা বলছি এবং রাজতন্ত্রের সময়কালের কথা বলছি। তো এই যে সময়কাল ছিল, এখানে টাকার ভ্যালু অতটা ছিল না, বা টাকার ভ্যালু মানুষ বুঝতো না, তখন বিনিময় প্রথার মাধ্যমে সবকিছু হতো, এটাই আসলে এটার মানে। দেন অথরিটির ভিত্তি হলো ট্র্যাডিশন আর কাস্টমস। অথরিটি মানে হচ্ছে আমাদের যে নেতা বা আমাদের যে নেত্রী তো তখন ছিল না, মহিলা কোনো প্রধান থাকা ও একদম অসম্ভব বললেই চলে। তো অথরিটির যে ভিত্তি সেটা হচ্ছে ট্র্যাডিশন, মানে যারা নেতা থাকতো বা ছেলে যারা প্রধান থাকতো সেটা হচ্ছে ট্র্যাডিশনালি তারা বংশ পরম্পরা, যেহেতু অ্যাসক্রাইব স্ট্যাটাস এরা পেত, যেহেতু জন্মসূত্রে সবকিছু আমি যদি রাজা হই আমার ছেলেও রাজা হবে, এরকম একটা ব্যাপার। তো সেখানে হচ্ছে ট্র্যাডিশনাল কাস্টমস এই সমস্ত কিছু হচ্ছে প্রভাব ফেলতো। ওয়েবারের ভাষায় এটা ট্র্যাডিশনাল ডমিনেশন। ওয়েবারের যে আমি বিউরোক্রেসি ধারণা আলোচনা করেছিলাম, যেখানে ট্র্যাডিশনাল অথরিটির কথা বলা হয়েছে, যেখানে সবকিছুই হচ্ছে কিসের ভিত্তিতে নির্বাচিত হয়, সবকিছু জন্মসূত্রে নির্বাচিত হয়। ট্র্যাডিশনালি তারা হচ্ছে একটা পেয়ে যায়, রিকগনিশন পেয়ে যায়, ওই এখনকার নর্থ কোরিয়ার শাসকের মতো, মানে আমার বাবা শাসন করেছিল, দেন এখন আমি শাসন করছি, এরকম একটা ব্যাপার। তো এই ট্র্যাডিশনাল ডমিনেশন সবসময় চলতেই থাকে। তারপরে হচ্ছে এখানে পার্টিকুলারিজম, আইন সবার জন্য নয়, মানে রাজার জন্য একটা আইন থাকবে এবং সাধারণ মানুষের জন্য আলাদা আইন থাকবে। এখানে কোনো ইউনিভার্সালিজমের ব্যাপার নেই। এখানে এমন একটা সোসাইটি যেখানে খুব গ্রাম্য এবং খুব কুসংস্কারাচ্ছন্ন ব্যাপার আর কি, তাই জন্য পার্টিকুলারিজম এখানে খুব ইম্পর্টেন্ট, এইভাবেই। ঠিক আছে, এর পরের যে সোসাইটি আছে সেইটাতে আসি, সেটা হচ্ছে ডিফ্র্যাক্টেড সোসাইটি বা বিচ্ছুরিত সমাজ। এই বিচ্ছুরিত সমাজ এর আর একটা ভাষা হচ্ছে এটা একটা আধুনিক সমাজ। ডিফ্র্যাক্টেড মানে সবাই আলাদা আলাদা। ফিউজ সোসাইটিতে যেখানে সবকিছুতে কনফিউশন থাকে, ডিফ্র্যাক্টেড সোসাইটিতে সবাই আলাদা আলাদা। কিভাবে সবাই আলাদা আলাদা? এখানে রিক্স এটা ব্যবহার করেছিলেন যে প্রিজমের রূপক সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে গেলে যে 7টি রঙে ভাগ হয়ে যায়, প্রত্যেকটি রং আলাদা এবং স্পষ্ট। এখানে যদি আমি ছবিটা দেখাই, তাহলে ছবিটা দেখালে হচ্ছে বুঝতে পারবে, যেখানে হচ্ছে ডিফ্র্যাক্টেড সোসাইটিটা এমনভাবে বেরিয়ে আছে, সেখানে সব মানে যে 7টা রং আছে সেগুলো সব আলাদা আলাদা ভাবে হচ্ছে এসছে, তাই জন্য ডিফ্র্যাক্টেড সোসাইটিটা এই রকমই। ঠিক আছে, তারপরে হচ্ছে এই ডিফ্র্যাক্টেড সোসাইটির মানে এমন একটা সমাজ যেখানে সব কাজ সব ভূমিকা পরিষ্কারভাবে আলাদা, মানে সেপারেশন অফ পাওয়ার। মন্তেস্কুর যে সেপারেশন অফ পাওয়ারের ধারণা আছে, যেখানে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, সব বিভাগ আলাদা থাকবে। এখানে প্রত্যেকটি কাজ ডাক্তার হবে, পুলিশ হবে, যেখানে একই কাজ বা বহুজন হচ্ছে আলাদা ভাবে করছে, অনেক কাজ একজন করছে না, এটার মানে এটা। এবং কোন ধরনের সমাজে দেখা যায়? আধুনিক পশ্চিমী উন্নত দেশগুলোতে এগুলো দেখা যায়। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এইসব হচ্ছে ডিফ্র্যাক্টেড সোসাইটির উদাহরণ। ডিফ্র্যাক্টেড সোসাইটির মানে হচ্ছে আধুনিক সমাজ। ঠিক আছে, যেখানে সব রঙই আলাদা। ঠিক আছে, দেন এর যে বৈশিষ্ট্যগুলো আছে ডিফ্র্যাক্টেড সোসাইটির, সেগুলো সম্পর্কে আসি। প্রথম আসে হচ্ছে মার্কেট ইকোনমি। আগের ইকোনমিটা কিরকম ছিল? সাবস্টেন্সেস ইকোনমি। ঠিক আছে, সাবসিস্টেন্স ইকোনমি। তো এখানে আছে মার্কেট ইকোনমি মানে কি? ডিফ্র্যাক্টেড সোসাইটির কথা বলছি তখন আমার মনে রাখতে হবে আমি একটা ক্যাপিটালিস্ট সোসাইটির কথা বলছি, যেখানে শুধুমাত্র টাকা পয়সাই হচ্ছে একমাত্র লক্ষ্য হবে। অ্যাডাম স্মিথের মতো মানুষের কথা বলছি, যেখানে শুধুমাত্র পুঁজিই আমার লক্ষ্য হবে, মুনাফা অর্জনই আমার লক্ষ্য হবে। এখানে উৎপাদন, বিতরণ এবং ভোগ বাজারের মাধ্যমে নিয়ন্ত্রিত। শ্রম বিভাগ অত্যন্ত সুস্পষ্ট, মানে আমি যে কাজটা করি সেটা অন্য লোক করে না। এটার মানে এটা নয় যে হচ্ছে আমি যদি ডাক্তার হই অন্য কেউ ডাক্তার হতে পারবে না, মানে আমি যদি ডাক্তার হই আমি একসাথে হচ্ছে আবার ওষুধ দেওয়ার কাজটাও আমি করতে পারি না। তো এই যে ছোট ফাংশনাল স্পেসিফিকেশন প্রত্যেকটি মানুষের মধ্যে আছে, প্রত্যেকটি কাজের মধ্যে আছে, এই শ্রম বিভাগটাকেই বারবার বোঝাতে চাইছি ডিফ্র্যাক্টেড সোসাইটিতে। এবং এটি অত্যন্ত স্পষ্ট। ডাক্তার হচ্ছে প্রকৌশলী, আইনজীবী, কৃষক, শ্রমিক, সবার আলাদা ভূমিকা, কেউ অনেক কাজ একসাথে করে না। এবং এখানে অ্যাচিভ স্ট্যাটাস পাওয়া যায়, এখানে কিন্তু অ্যাসক্রাইব স্ট্যাটাস পাওয়া যায় না, যেটা জন্মের ভিত্তিতে হচ্ছে পাওয়া যেত ফিউজ সোসাইটিতে। এখানে অ্যাচিভ স্ট্যাটাস কিভাবে পাওয়া যায়? ব্যক্তি হলো সমাজের মূল একক। এখানে সামাজিক মর্যাদা মূলত অ্যাচিভ মানে ব্যক্তি অর্জন করে আর কি, কোনো কিছু অ্যাচিভ করা বলে না। তো হচ্ছে তুমি কতটা কি করেছো, কতটা শিখেছো, তার ভিত্তিতে সব কিছু। জাতি, ধর্ম, বর্ণের প্রভাব আছে, কিন্তু সেগুলো এখানে ম্যাটার করে না। এখানে যেহেতু মার্কেট ইকোনমি, তোমার
মুনাফা অর্জন, তোমার বাজারে ব্যবসা করা, বাণিজ্য করা, এগুলোই হচ্ছে বেশি এখানে প্রাধান্য পায়। এখানে সেপারেশন অফ পাওয়ার স্পষ্ট, মন্তেস্কুর ওই কনসেপ্টটার মতো তিনটি জিনিস হচ্ছে আলাদা আলাদা ভাবে থাকবে। এখানে সেপারেশন অফ পাওয়ার মানে শুধুমাত্র এটা বোঝাতে চাইছি না যে শুধুমাত্র ওই তিনটে বিভাগ সরকারের সেপারেট থাকবে, এখানে সমাজের প্রত্যেকটি শ্রেণীর কাজেরও সেপারেশন থাকবে, এটাই এখানে ইউনিভার্সালিজম, মানে সবার জন্য হচ্ছে একই নিয়ম থাকবে। ঠিক আছে, এবার যাই হচ্ছে প্রিজম্যাটিক সোসাইটি। প্রিজম্যাটিক সোসাইটির যদি কাকে বলে দেখি, প্রিজম হলো সেই বস্তু যার মধ্যে আলো ঢুকলে বিচ্ছুরণ শুরু হয়, কিন্তু প্রিজমের ভেতরে আলো সম্পূর্ণ বিচ্ছুরিত নয়, পুরানো এবং নতুন একসাথে আছে কিন্তু মিলমিশ করে নেই। ঠিক আছে, এখানে যদি ছবিটা আবার দেখাই, যেখানে এই যে মাঝখানের অংশটা, যেখানে কালারগুলো একসাথে আলাদা আলাদা আছে কিন্তু অতটাও আলাদা নয়, সেইগুলো হচ্ছে প্রিজম্যাটিক সোসাইটি, এবং ধারেরটা ফিউজড এবং সাইডেরটা হচ্ছে ডিফ্র্যাক্টেড সোসাইটি। এখানে বলছে যে ওই মাঝখানের অংশটা যেখানে হচ্ছে আলো বিচ্ছুরিত হয় না, ডিফ্র্যাক্টেড সোসাইটিতে আলো বিচ্ছুরিত হয়ে যায়, সবাই আলাদা আলাদা কাজ করে, তো প্রিজম্যাটিক সোসাইটিতে কিন্তু এটা হয় না, তো একসাথে মিশে যায় না, এটাই ব্যাপার। এই সমাজ, এটা কোন সমাজের উদাহরণ? এটা হচ্ছে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার মতো বেশিরভাগ দেশের উদাহরণ, যেখানে হচ্ছে আমরা আছি, মানে আমাদের প্রিজম্যাটিক সোসাইটির আন্ডারে হচ্ছে আছি, এটা ফ্রেডরিক্স মনে করেন। এবং ঔপনিবেশিক শাসন পেরিয়ে যখন আমরা সদ্য স্বাধীন হয়েছি, তখন এর কথা বলা হচ্ছে যারা আধুনিকায়নের পথে আছে কিন্তু পথের মাঝখানে আটকে আছে, মানে এখানে উন্নত ব্যবস্থাও আছে কিন্তু অনুন্নত ব্যবস্থাও আছে, এটার মানে এটাই। এবার আসি হচ্ছে প্রিজম্যাটিক সোসাইটির যে তিনটি মূল বৈশিষ্ট্য ছিল, সেই তিনটি মূল বৈশিষ্ট্য সম্পর্কে, যেটা ফ্রেডরিক্স দিয়েছিলেন। প্রথমটা হচ্ছে হেটেরোজেনিটি। হেটেরোজেনিটি মানে হচ্ছে অসম জাতীয়তা। এখানে হেটেরোজেনিটি মানে কিভাবে বোঝাই, হোমোজেনিটি মানে যে এরকম হচ্ছে সমজাতীয়তা, এবং হেটেরোজেনিটি মানে হচ্ছে অসম জাতীয়তা। এখানে একই সমাজে একই সময় পুরানো নতুন দুটি ব্যবস্থা আছে, মানে এটার মানে হচ্ছে ফিউজ সোসাইটিতে যেমন কাজ আছে সেই কাজটাও এই প্রিজম্যাটিক সোসাইটিতে দেখা যায়, আবার ডিফ্র্যাক্টেড সোসাইটিতে যে কাজ আছে সেগুলোও এখানে দেখা যায়। মানে ফিউজ সোসাইটিতে যেভাবে হচ্ছে একদম অতি গ্রাম্য, যেখানে হচ্ছে মানুষ জন্মসূত্রে সমস্ত কিছু নির্ধারিত হয়, সেইটাও এই সমাজে আছে। আবার নতুন যে ব্যবস্থা ডিফ্র্যাক্টেড সোসাইটির, কলকারখানা, এই সমস্ত কিছুই আছে, শিল্পায়ন, এগুলো সমস্ত কিছুই আছে। শহরের আধুনিক হাসপাতাল এবং গ্রামের কবিরাজ, মানে আমি এখানে উদাহরণ দিয়েছি, যেগুলো এই দুটো একসাথেই আছে একটা দেশে। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং উভয় চলছে, শহরে সিভিল কোড এবং গ্রামে সালিশ বৈঠক। সালিশ বৈঠক কি? সেটা হচ্ছে, সালিশ বৈঠক মানে হচ্ছে যখন গ্রামের কোনো মহিলা বা মহিলার মধ্যে যদি কিছু হয়, তার কোনো সমস্যা হয়, বা পুরুষের যদি কোনো সমস্যা থাকে, বা সে কোনো মদ বিড়ি গাঁজা খায়, তাকে ধরে ঠ্যাঙাচ্ছে, তো সেটা নিয়ে একটা বৈঠক বসবে গ্রাম প্রধানের মধ্যে, গ্রাম প্রধান আসবে, সেখানে সদস্যরা আসবে, এটা হচ্ছে সালিশ বৈঠক। আর সিভিল কোর্ট মানে সত্যি সত্যি হচ্ছে কোর্টে যাবে। ঠিক আছে, কোর্টে গিয়ে হচ্ছে এই নিম্ন কোর্টগুলোতে হচ্ছে আপিল করবে যে সেই বিষয়ে যদি কোনো স্টেপ নেওয়া যায়। ঠিক আছে, উভয় সিদ্ধান্ত দিচ্ছে, উভয়ের হচ্ছে মতামতের গুরুত্ব আছে, এবং সাংবিধানিক সরকার আছে, আবার ফিউডাল লর্ডেরও প্রভাব আছে। সাংবিধানিক সরকার মানে সংবিধানে এখানে কাজ করে, আবার ফিউডাল লর্ড, এখানে ফিউডাল লর্ড মানে হচ্ছে ওই গ্রামের যারা হচ্ছে একটু মাথা আছে তাদেরকে বলা হচ্ছে। ঠিক আছে, এখানে তো আর এই আগেকার দিনের সামন্ত প্রধান বা ওরকম ফিউডাল লর্ড থাকবে না, যে হচ্ছে দাসকে কেনা বেচা করে, মানে মানুষকে কেনা বেচা করে, যত কটা দাস থাকবে তত হচ্ছে সে বড় লোক হবে, এরকম ব্যাপার নয়। কিন্তু এখনকার দিনের ফিউডাল লর্ড মানে এইগুলোই বোঝায় হচ্ছে। ঠিক আছে, দেন আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানও আছে, আবার মাদ্রাসা বা ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থাও আছে, আধুনিকও আছে, বিভিন্ন বেসরকারি স্কুল প্রতিষ্ঠানও আছে, আবার বিভিন্ন সরকারি আছে, আবার ট্র্যাডিশনালি হচ্ছে গাছের তলায় পড়ানোর ব্যবস্থাও আছে। ঠিক আছে, এই দুটোর এটা শুধু দুটোর সহাবস্থান নয়, এটা একটা স্ট্রাকচারাল টেনশন এই অর্থে, যেখানে এই যে দুটো ব্যবস্থা যে কিভাবে নিজেদেরকে বাঁচাবে, কিভাবে নিজেদের সেই পরিবেশে মানিয়ে নেবে, সেটা হচ্ছে বুঝতে এরা অনেকটা মানে সমস্যা করে ফেলে, যে কিভাবে কোনটা চলবে, এ বলে ওটা ভালো, ও বলে এটা ভালো, এরকম ব্যাপার আর কি। তো এই যে এটাই হচ্ছে হেটেরোজেনিটি, মানে দুটো জিনিসের একসাথে অবস্থান। ঠিক আছে, এর পরের যে পয়েন্টটা আছে প্রিজম্যাটিক সোসাইটি, সেটাই যাই, সেটা হচ্ছে ফর্মালিজম বা আনুষ্ঠানিকতাবাদ। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ কি হচ্ছে ফর্মালিজম, এখানে ফর্মাল মানে কি? ফর্মাল মানে যা হচ্ছে আমাদের লিখিত, যা কিছু আমাদের গাইডলাইনে হচ্ছে ফলো করতে হবে, যা কিছু কাগজে লেখা আছে, কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিস মানে যেটা আমাদের বাস্তবে হয়, সেটার দুটোর মধ্যে ব্যবধান আছে। মানে আমরা
এমন একটা ভাব দেখাই, এমন একটা জিনিস করতে চাই যেটার মাধ্যমে হচ্ছে সবকিছুতে মনে হয় যে সবকিছুতে অফিস অফিস ব্যাপার, সবকিছুতে একটা রুলস রেগুলেশন বজায় আছে আমাদের লিখিতভাবে, কিন্তু বাস্তবে সেটার কোনো ব্যাপারই নেই, সেরকম কোনো কাজ করাই হয় না, এরকম ব্যাপার। ওই মেয়েদের সুরক্ষা প্রদানের মতো আর কি। মেয়েদের হচ্ছে সাংবিধানিক সুরক্ষা তো অবশ্যই আছে, সংবিধানের বিভিন্ন আর্টিকেলে এরকম ভাবে লিপিবদ্ধ আছে, কিন্তু বাস্তবে সেই হচ্ছে অ্যাকচুয়াল প্র্যাকটিসটা হচ্ছে দেখা যায় না। এটা হচ্ছে ফর্মালিজম, যা আছে সেটা হচ্ছে লিখিত আছে কিন্তু দেখা যায় না। এই দুটোর মধ্যে ব্যবধান সবসময় বেশি আছে। তারপরে হচ্ছে ওভারল্যাপিং বা অতিক্রমণ। ডিফ্র্যাক্টেড সোসাইটির প্রত্যেকটি ইনস্টিটিউশন আলাদা এবং সুস্পষ্ট কাজ করে, এটা জানি, এটা আগেই বললাম। এবং প্রিজম্যাটিক সমাজে ইনস্টিটিউশনস ওভারল্যাপ করে। ওভারল্যাপ কেন? কারণ ডিফ্র্যাক্টেড সোসাইটির সংস্থাও আছে, আবার ফিউজড সোসাইটির সংস্থাও আছে। এই দুটো মানে একটা অন্যটার কাজ করে দেয়, এটাই। পরিবার রাজনৈতিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করে। পরিবার রাজনৈতিক সিদ্ধান্তে অবশ্যই হস্তক্ষেপ করে। দেখবে হচ্ছে যারা বড়, মানে যারা আমাদের এখানে তো বড় বলতে যারা আমাদের বাড়িতে পিতা বা হচ্ছে দাদু ঠাকুরদারা আছে, তাদেরকে হচ্ছে তারা যে রাজনৈতিক দলে মানে পক্ষে থাকবে, বাড়ির মেয়েদের তাদেরকেই ভোট দিতে হবে। তো পরিবারের রাজনৈতিক সিদ্ধান্ত এখানে হস্তক্ষেপ করে, ঠিক আছে। এবং ধর্মীয় প্রতিষ্ঠান অর্থনৈতিক কাজ করে, এটাও অনেক ক্ষেত্রে দেখা যায়। এবং সামরিক বাহিনী রাজনৈতিক ক্ষমতা ধরে। সামরিক বাহিনী কোন দেশে রাজনৈতিক ক্ষমতা ধরে? পাকিস্তানের মতো দেশ, এইসব হচ্ছে ওই এশিয়ার মতো দেশে হচ্ছে সামরিক বাহিনী রাজনৈতিক ক্ষমতা যেভাবে ধরে, মানে এখানে রাজনৈতিক ক্ষমতা ধরার মতো আলাদা লোক নেই, এখানে মিলিটারি বাহিনী যা বলবে সেটাই হচ্ছে শেষ কথা। দেন ব্যবসায়িক প্রতিষ্ঠান রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করে। এটা ইন্ডিয়াতে তো আছেই, ব্যবসায়িক প্রতিষ্ঠান কিভাবে রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করে, সব কিছুকে প্রভাবিত করে, এবং রাজনৈতিক দল প্রশাসনকেও নিয়ন্ত্রণ করে। তো এই যে ওভারল্যাপিং মানে হচ্ছে একটা থেকে আরেকটা ছাড়িয়ে যাওয়া। যেগুলো আমি উদাহরণ দিলাম, আশা করি এই উদাহরণগুলো হচ্ছে দেখলে বোঝা যাবে যে হচ্ছে আমি কিভাবে প্রিজম্যাটিক সোসাইটি, ফিউজ সোসাইটি আর ডিফ্র্যাক্টেড সোসাইটি থেকে আলাদা আলাদা করে বলেছি। আশা করি এই ভিডিওটা বোঝা যাবে। থ্যাংক ইউ।